হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তন রয়েছি তোমাদের সাথে। তোমরা শুনছো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনের জন্য। আজ তোমরা শুনবে সুলেখক সৌরভ দাসের কলম থেকে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, নিশিমহল। আজকের গল্প পাঠে রয়েছে আর্য, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকো আজকের ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের বিশেষ নিবেদন, লেখক সৌরভ দাসের কলম থেকে তারানাথ তান্ত্রিকের গল্প, নিশিমহল। রবিবারের শীতের সকাল। গতকাল রাতে ভেবেছিলাম আজ অনেক বেলা করে ঘুম থেকে উঠব, কিন্তু হায় ভাগ্য, আজই ঠিক ভোরবেলা হুট করে ঘুমটা গেল ভেঙে। বিছানায় অনেকবার এপাশ ওপাশ করে দেখলাম কোনো লাভ হলো না, ঘুম আর এলো না। তাই অগত্যা দাঁত মাজতে মাজতে ভাবছি কি করা যায়। সেই তো বাজার বসতে বসতে বেলা 10টা। এতটা সময় করবোটা কি? ঘরে থাকলে গিন্নির ফরমায় শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। তার থেকে বরং একটা কাজ করা যেতে পারে। এখন তারানাথের বাড়ি গেলে কেমন হয়? তারানাথ বলেছিল ও নাকি ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে। তাই তারানাথকে নিয়ে সমস্যা নেই, যত গন্ডগোল ওই কিশোরীটাকে নিয়ে। নিশ্চয়ই এই রবিবারের সকালে মোষের মতন কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে চললাম কিশোরীর বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখি অবাক কাণ্ড, কিশোরী, হ্যাঁ সেই অলস কিশোরী দেখি সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানার ওপর বসে আছে। ওকে এর কারণ জিজ্ঞেস করতে ও বলল, আরে ভাই আর বলো না, এই একটু যোগ ব্যায়াম করছিলাম। দিন দিন যা কাজের চাপ বাড়ছে, খেয়ালই করিনি কখন যে এই পেটের মধ্যে আস্ত একটা এত বড় ভুঁড়ি গজিয়ে উঠেছে। তো কি হলো, হঠাৎই অফিসে সবার সামনে মোহিনী রায় বলেই উঠলো একেবারে যে আমি নাকি দিন দিন মোটা হয়ে যাচ্ছি। কথাটা কিন্তু গায়ে লাগলো, বুঝলে? তাই আর কি করি, ভোর ভোর উঠে রোজ এখন একটু যোগ ব্যায়াম শুরু করেছি। বাব, এতদিন আমরা তোমাকে কথা শুনিয়ে শুনিয়ে যেটা করতে পারলাম না, সেটা ওই মোহিনী নিজের মায়া দিয়ে একদিন করিয়েই দিল। কি না, সত্যি একজন নারী সবই পারেন। তার মানেটা কি? রোজ নিয়মিত শরীর চর্চা করা ভালো নয় বুঝি? না না, ভালো তো অবশ্যই, কিন্তু সেটা যখন কোনো নারীর জন্য করা হয় তখন মানে কেমন একটা লাগে। এই তো তোমার খালি সব উল্টো পাল্টা কথা, ওসব বাদ দিয়ে বলো দেখি, এই এত সকাল সকাল আমার এখানে কি মনে করে হে? আরে চটছো কেন? আসলে আজ একদম সকাল সকাল ঘুম ভেঙে গেছে, বুঝলে? আর এমনিতে এই রবিবারের বাজার বসতে সে অনেক বেলা, তাই এতক্ষণ কি করব ভেবে ভেবে শেষে কুল না পেয়ে শেষে ঠিক করলাম তারানাথের বাড়ি যাব, তাই তোমার কাছে আসা। ও এই ব্যাপার, আচ্ছা দাঁড়াও তাহলে। এই বলে কিশোরী তার খাটের ওপর বেশ কিছু অঙ্গভঙ্গি করে আর থুড়ি যোগ ব্যায়াম করতে লাগলো। সেইগুলো করা শেষ হলেই নিজের পাঞ্জাবিটা গলিয়ে নিল। তারপর আমায় বলল, বেশ চলো, আমিও প্রস্তুত, যাওয়া যাক নাকি আমাদের তারানাথ তান্ত্রিকের বাড়ি। এই বলে আমরা দুজনে চললাম মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়িতে। যেতে যেতে দেখি গলির মুখে সকাল সকাল গরম গরম ফুলুরি ভাজা হচ্ছে। কিশোরী আমাকে থামিয়ে ফুলুরি কিনতে দোকানের ভিতর ঢুকলো। আমিও পাশের দোকানটার থেকে তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো কিনে নিলাম। এরপর কিশোরীর ফুলুরি কেনা হলে আমরা দুজন চললাম তারানাথের বাড়ি। অনেকটা পথ অতিক্রম করার পর যখন আমরা অবশেষে তারানাথের বাড়িতে পৌঁছলাম, ততক্ষণে আকাশে ভালোই রোদ উঠেছে। শীতের এই নরম রোদ গায়ে পড়লে বেশ লাগে। তারানাথের বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে যথারীতি চারি এসে দরজা খুলল। চারির হাতে ফুলুরি তুলে দিলাম। আমরা তারানাথের বৈঠকখানায় প্রবেশ করলাম। তারানাথ আমাদের দেখে বললেন, আরে একদম সকাল সকাল যে, তা কি মনে করে আসা হয়েছে মানিকজোর? আর বলবেন না ঠাকুরমশাই, এই বিভূতিটা একদম ভোরবেলায় আমার বাসায় এসে হাজির। বলে নাকি ওর সকালে কোনো কাজ নেই, তাই চলো যাওয়া যাক তারানাথের বাড়িতে গল্প শোনার জন্য। দেখো, তোমাদেরকে তো আগেই বলেছি আমি কোনো গল্প বলি না,
এসবই আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা। তোমরা যে তবুও কেন এটাকে গল্প বলো আমার সত্যি মাথায় ঢোকে না। আহা ঠাকুর, রেগে যাচ্ছেন কেন? রেগে যাবেন না, ও কিশোরী কিচ্ছু জানে না, ওর দ্বারা সত্যি আর কিচ্ছু হবে না। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আচ্ছা বেশ, সে না হয় বুঝলাম। এখন বলো দেখি কি ঘটনা শুনতে চাও? না না, আজ আমাদের কোনো দাবি নেই, আপনি যা শোনাবেন আমরা তাই শুন। বলছি, তবে কিন্তু মানে আমি ইঙ্গিতটা বুঝতে পেরে পাঞ্জাবির পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে তারানাথের হাতে দিল। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তাতে অগ্নি সংযোগ করল। তারপর একটা টান দিয়ে কোনো একটা গভীর চিন্তায় ডুবে গেলেন। বুঝলাম ও মনে মনে গল্পগুলো নিজের মাথার মধ্যে গুছিয়ে নিচ্ছে। এটা তার চিরাচরিত স্বভাব। এরপর সিগারেটে আরো একটা লম্বা টান দিয়ে তারানাথ বলতে শুরু করলেন। এই ঘটনা বেশি দিনের পুরনো নয়। এই ধরো আজ থেকে 3-4 বছর আগের ঘটনা। গ্রীষ্মের এই দুপুরবেলায় আমি সবেমাত্র খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিচ্ছি, অমনি দেখি দরজায় টোকা পড়ছে। তা আমি বিরক্তভাবে উঠে গিয়ে দরজাটা খুলে দেখি একজন হুড়মুড় করে এসে আমার পায়ে লুটিয়ে পড়ল। চিৎকার করতে করতে বলল, বাবা আমাদের বাঁচান, বাবা আমাদের বাঁচান, ও ও মেরে ফেলবে না হলে আমাদের, আপনি বাঁচান আমাদের বাবা, কিছু একটা করুন, বাঁচান আমাদের। সবেমাত্র ঘুমের ঘোরে ছিলাম, তাই হঠাৎই এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় প্রথমটা একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। কি বলবো কিছু ভেবে পেলাম না, তাই কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকার পর খানিকটা ধাতস্থ হয়ে আমি বললাম, আরে আরে কি ওটো ওটো ওটো, তুমি ওটো, আরে আমার পাটা ছাড়ো। কে তুমি? এই অবেলাতে এরকম ভাবে কি 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 বলতে এসেছো? বাবা বাবা আপনি আমাদের বাঁচান বাবা, নইলে ও যে মেরে ফেলবে আমাদের বাবা, আপনি বাঁচান আমাদের। আরে কে মেরে ফেলবে? কি হয়েছে পরিষ্কার করে খুলে বলো। আর তুমি তার আগে একটু শান্ত হও, নাও একটু জল খাও নাও। এই বলে আমি তাকে মাটির কলসি থেকে এক গ্লাস জল গড়িয়ে খেতে দিলাম। সেও ঢক ঢক করে এক নিমেষে পুরো জলটা খেয়ে নিল। এরপর কিছুক্ষণ ধাতস্থ হওয়ার পর সেই ব্যক্তি বলতে শুরু করলো, আমি আমার এক বন্ধু চিন্ময়ের অধিকারীর কাছ থেকে আপনার হদিশ পাই। শুনেছিলাম চিন্ময়ের বাড়িতে নাকি একসময় ভীষণ বাস্তুদোষ লেগেছিল, তখন আপনি তার বাড়ি গিয়ে তাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এই চিন্ময় আপনার ভীষণ প্রশংসা করে সব সময়, তাই ওর কথাতেই আমি আপনার কাছে এলাম এবং আমার বিশ্বাস যে আপনি আমাকে আমার সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। আমার এই বিপদের সূত্রপাত আজ থেকে প্রায় 3 বছর আগে। আজ থেকে 3 বছর আগে আমার নিজের পুরনো বাড়ি ছেড়ে ওয়াডিশন সূত্রে আমি নতুন বাড়িতে এসে উঠি, আর তারপর থেকেই আমাদের সাথে নানান খারাপ ঘটনা ঘটতে শুরু হয়। প্রথমটা ঠিক বুঝতে পারিনি, গ্রহের দোষ ভেবে অতটা পাত্তাও দিইনি, কিন্তু যখন ধীরে ধীরে সেই বিপদের মাত্রা গাঢ় হতে থাকে তখন আর নিজেকে সামলাতে পারলাম না। কি করব কি না করব ভাবছি। এমন সময় আমার স্ত্রীর এক চেনা তান্ত্রিক আমাদের বাড়ি এলো শান্তিযজ্ঞ করার জন্য, কিন্তু হায়, সে তান্ত্রিকের রক্তাক্ত দেহ ঘাটের ধারে দাওয়ার উপর পড়ে থাকতে দেখা গেল। সে কি বিভৎস মৃত্যু ঠাকুর মশাই, কি বিভৎস! আমি আজ আপনাকে আর বিস্তারিত কিছু বলতে পারবো না। বাড়িতে আমার বৃদ্ধা মা, স্ত্রী আর কন্যা একলা আছে, তাই বেশিক্ষণ ওদেরকে একলা রাখার সাহস আমি পাচ্ছি না ঠাকুর মশাই। তাই আজকে আমার হাতে আর একদমই সময় নেই। এই নিন, এই খামের মধ্যে আমার ঠিকানা আর কয়েক বান্ডিল টাকা আছে। আপনি কাল সকালে আমার বাড়িতে চলে আসুন। আজকের মতো বিদায় ঠাকুর মশাই, কালকে চলে আসবেন কিন্তু। এই বলে সেই ভদ্রলোক আমার হাতে একটা খাম গুজে দিয়ে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল।
আমি অবাক হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ভদ্রলোক দেখতে ভীষণই সুপুরুষ ছিলেন, ফর্সা চেহারা, লম্বা পেটানো শরীর, এক মাথা কোঁকড়ানো কালো চুল। কিন্তু বহুদিন ধরে কি এক চিন্তার ফলে যেন মনে হচ্ছে ভদ্রলোক ভেতরে ভেতরে ভীষণভাবে মুষড়ে পড়েছেন। তার গালে বেশ কয়েক মাস ধরে জমে থাকা দাড়িগুলো তার আসন্ন বিপদের কথা জানান দিচ্ছে। আমি মনে মনে ওই ভদ্রলোকের বিপদ সম্পর্কে একটু ভেবে আতঙ্কিত হলাম। এরপর সারাটা দিন আমার চিন্তাগ্রস্তভাবে কাটল। পরের দিন সকাল হতেই আমি নিজের পুটলি তল্পি তল্পা গুছিয়ে নিয়ে চললাম সেই ভদ্রলোক অর্থাৎ অনির্বাণ রায়ের বাড়ি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম সেই পথের দৈর্ঘ্য দেখে। চলছি তো চলছি, চলছি তো চলছি, পথ যেন শেষ হয় না। এরপর গরুর গাড়িতে করেও অনেকটা পথ অতিক্রম করে তারপর অবশেষে পৌঁছলাম অনির্বাণ রায়ের বাড়ি। বাড়ি বলা ভুল হবে, এ যেন এক পুরনো জমিদার বাড়ি মনে হচ্ছে। বাড়িটার বয়স আনুমানিক 100 বছর তো হবেই, কিন্তু তবুও বেশ সুন্দর বাড়িটা। এই অনির্বাণ রায় আবার কোনো জমিদারের বংশধর নয় তো? সত্যি জমিদারের মতোই চেহারা ভদ্রলোকের। সেদিন যা পোশাকে আমার বাড়িতে এসেছিল তা কতই না মূল্যবান হবে তা ভেবে আমি অবাক হচ্ছিলাম। আর খামের ভেতরও এতগুলো টাকা দেখে আমি সেদিন সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। ভদ্রলোক যে ভীষণ বড় লোক তাতে কোনো সন্দেহ নেই। পুরনো এক জং ধরা গেট ঠেলে আমি ভেতরে ঢুকতে দেখি বাড়িটার গায়ের একটা ফলকে বড় বড় করে লেখা রয়েছে নিশি মহল। তো এই নিশি মহলের অন্দরে আমি প্রবেশ করতে প্রথমে চোখে পড়ল এর ভেতরে দেওয়াল জুড়ে থাকা কারুকার্যের ওপর। আহা, কি সুন্দর সেই শিল্পশৈলী! আর সেই দেওয়ালে টাঙানো রয়েছে ইয়া বড় বড় সব তৈলচিত্র। কিন্তু সবেতেই অযত্নের ফলে ধুলো জমতে শুরু করেছে। বহু জায়গায় মাকড়সার জালও লক্ষ্য করলাম। কি জানি বাবা, এরা কি ঘরদোর পরিষ্কার করে না নাকি? তো এরপর আমি হাঁক দিলাম। অমনি দেখি বাড়ি থেকে এক বৃদ্ধা মহিলা বেরিয়ে এসে বললেন, কাকে চাই? তা তুমি কে বাবা? নমস্কার মাসিমা, আমি তারানাথ চক্রবর্তী। এটা কি অনির্বাণ রায়ের বাড়ি? ও, তুমি অপুকে খুঁজছো? এই অপু, আয় রে বাবা, কে এইছেন? বুঝলাম ইনি হলেন অনির্বাণ রায়ের মাতামহ। একটু পরে দেখলাম ওপরের ঘর থেকে সিঁড়ি দিয়ে গট গট করে অনির্বাণ রায় নেমে আসছে। আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি সৌভাগ্য ঠাকুরমশাই, কি সৌভাগ্য! আপনি আমার অনুরোধ শুনেছেন। আপনি আমার অনুরোধে যে এতটা পথ অতিক্রম করে এখানে এলেন, আমি এতেই সত্যি কৃতার্থ। ও আচ্ছা, আলাপ করিয়ে দিই, ইনি আমার মা শর্মিষ্ঠা দেবী। আর মা, উনি হলেন সেই ঠাকুরমশাই যার কাছে আমি গতকাল গিয়েছিলাম। আচ্ছা, ইনি সেই? আপনি বাঁচান ঠাকুরমশাই, নাহলে ও যে আমাদের মেরে ফেলবে। মা, উনি অনেকটা পথ অতিক্রম করে এসেছেন, এখন হয়তো উনি ক্লান্ত। ঠাকুরমশাই, আপনি আগে কিছুটা বিশ্রাম নিন, তারপর না হয় ওনার সাথে সব রকম কথা বলা যাবে। আরে না না, ঠিক আছে, উনি তো একজন মা, তাই ওনারই তো সবচেয়ে বেশি চিন্তা হওয়ার কথা, বুঝি আমি। আচ্ছা ঠাকুরমশাই, সে কথা না হয় দুপুরে হবে। আপনি এখন চলুন এদিকে। এই জমিদার বাড়ির ঠিক পেছন দিকেই বিশাল বড় একখানা ঘাট আছে, আপনি একটু হাত পা ধুয়ে ওখানে বিশ্রাম নেবেন, চলুন। এরপর অনির্বাণ আমাকে তাদের জমিদার বাড়ির পেছনে বিশাল বড় একটা ঘাটে নিয়ে গেল। জানি না ওই ঘাটটার এত বিপুল পরিমাণে কালো জল দেখে আমি একটুর জন্য থমকে গেলাম। মনে হলো যেন কি এক অশুভ কিছু ওই গভীর জলের নিচে অপেক্ষা করে আছে। আমি জলে নামলেই তা আমার ওপর প্রবল আক্রোশে যেন ঝাঁপিয়ে পড়বে।
আমাকে হঠাৎ করেই থমকে যেতে দেখে অনির্বাণ খানিকটা অবাক হয়ে বলল, কি হলো ঠাকুরমশাই, আপনি হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন কেন? আমি যথাসাধ্য নিজের মনের ভাব গোপন রেখে বললাম, আরে না না, সেরকম কিছু না, আসলে এত বড় জলাশয় তো আর সচরাচর দেখা যায় না, তাই আর কি, দেখে একটু অবাক হয়ে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম ঠাকুরমশাই। হ্যাঁ সত্যিই তাই, এই জমিদার বাড়ি ঠিক যতটা পুরনো, জমিদার বাড়ির এই ঘাটটিও ঠিক ততটাই পুরনো। এখানে এমন সব কিছু মাছ আছে আর কচ্ছপ আছে যাদের কোনোটার বয়স হয়তো 30 বছরও পার হয়ে গেছে। কিছু কিছু মাছের গায়ে তো আবার শ্যাওলার পুরো আস্তরণ গজিয়ে উঠেছে। কি বলো? কেন তোমরা পুকুরে জাল ফেলে মাছ ধরো না? আগে না ঠাকুরমশাই, তার তো নিষেধ আছে। সে কি কথা, নিষেধ আছে মানে? হ্যাঁ, বহু বছর ধরেই শুনে আসছি জমিদার বাড়ির এই ঘাটটি বাড়ির নিত্য কাজে ব্যবহার করতে পারলেও এতে কোনো প্রকার জাল ফেলে মাছ ধরার কোনো নিয়ম নেই। অতি আশ্চর্যের ব্যাপার, এত বড় এক জলাশয়, এত বড় বড় মাছ আছে, কিন্তু তবুও জাল ফেলে মাছ ধরার নিয়ম নেই। এই ভেবে একটু অবাক হলাম, তবু কথা না বাড়িয়ে ঘাটে নেমে হাত পা মুখ ধুতে লাগলাম। যেই না প্রথম জলের স্পর্শ মুখে দিয়েছি, অমনি গোটা গাটা একেবারে গুলিয়ে উঠল। এই জলে বীভৎস আষ্টে গন্ধ, কিন্তু শুধুই যে পুরনো মাছ আছে বলে এতটা আষ্টে গন্ধ কোনো পুকুরের জলে হতে পারে তা যেন আমার ধারণার বাইরে ছিল। কিন্তু আমার মন বলছে এই জলের সাথে মাছের গায়ের আষ্টে গন্ধ বাদেও যেন অন্য কোনো গন্ধ মিশে আছে, এবং অবাক করার বিষয় হলো এই গন্ধটা যেন আমি আগেও পেয়েছি আমার জীবনে, কিন্তু একবার নয়, একাধিকবার। তবু ওই স্থানে ওই সময় আমার মাথায় কিছুতেই এলো না যে গন্ধটা কিসের ছিল। তাই আর বেশিক্ষণ ওই পুকুরের ধারে দাঁড়ালাম না। হাত পা ধোয়া হলে অনির্বাণ আমাকে তাদের জমিদার বাড়ির অন্দরমহলে নিয়ে গেল দুপুরের মধ্যাহ্ন ভোজন করানোর জন্য। বেশি কিছু আয়োজন নয়, মোটা চালের এক থালা ভাত, একটু মুগের ডাল, দুটো তরকারি, আর শেষে এক বাটি ঘরের তৈরি টক দই। আমি তাই যেন খুব তৃপ্তি করে খেলাম। সেই ভোরবেলায় বেরিয়েছিলাম, পথে শুধু একটু খই আর দুটো কাঁঠালি কলা খেয়েছিলাম, তাই এখন বড্ড খিদে পেয়েছিল। ও হ্যাঁ, বলে রাখি, খাওয়ায় কিন্তু অনির্বাণী পরিবেশন করছিল, কারণ তার বউ এখন 8 মাসের পোয়াতি, তাই তার পক্ষে এখন আর ঘর সংসারের কাজ করা তো সম্ভব নয়। তো আমি যখন খাচ্ছি, হঠাৎই দেখি একটা ওই 6-7 বছরের ফুটফুটে বাচ্চা মেয়ে ঘরে এসে প্রবেশ করে আমার দিকে অবাক হয়ে তাকাতে তাকাতে তার বাবাকে বলল, বাবা, তুমি আবার একজন ভূত তাড়ানোর লোককে এনেছো, এটা আরো রেগে যাবে ও। তুমি তো জানো না বাবা, তুমি ওই দাদুটাকে চলে যেতে বলো বাবা, নইলে ও কিন্তু খুব রাগ করবে। না বাবু, এই তোমার এই দাদু খুব শক্তিমান, তোমার এই ভূত এই দাদুর কিচ্ছু করতে পারবে না। হঠাৎই আমার মাথার ওপরের ঝাড় লণ্ঠনটা একটা বীভৎস কড়কড় আওয়াজ করতে করতে ভেঙে পড়তে থাকে। ঘটনাটা এতই দ্রুত ঘটেছিল যে আমি সেটা খেয়ালই করিনি। ভাগ্যিস অনির্বাণ আমাকে পাশ থেকে টেনে সরিয়ে নিয়েছিল, তা না হলে এই তারানাথ চক্রবর্তীকে তোমরা আজ আর জীবিত অবস্থায় দেখতে পেতে না। একে পুরনো দিনের ঝাড় লণ্ঠন, তার উপর আবার বিলিতি আমলের। তাই আমাকে ওই জায়গা থেকে টেনে অনির্বাণ সরিয়ে নিলেও আমি ওই ঝাড় লণ্ঠনের ভেঙে যাওয়া কাঁচের টুকরোর হাত থেকে রেহাই পাইনি। অনির্বাণ আমায় বাঁ দিকে টেনে সরিয়ে নিয়েছিল, তাই আমার শরীরের ডান দিকে ছিটকে আসা অজস্র কাঁচের টুকরো আমার শরীরে গিঁথে যায় এবং সেই সব স্থান থেকে রক্ত টুপ টুপ করে মেঝেতে পড়তে থাকে। অনির্বাণ আর মিনির গায়েও কিছু কাঁচের টুকরো এসে লেগেছিল, কিন্তু তারা আমার থেকে কিছুটা দূরে থাকায় তাদের আঘাত আমার মতো গুরুতর ছিল না।
এমন এক বিকট ভয়ঙ্কর আওয়াজ শুনে পাশের ঘরগুলো থেকে অনির্বাণের স্ত্রী ও মা তাড়াতাড়ি আসেন। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। মিনি চিৎকার করে কেঁদে যাচ্ছিল। অনির্বাণী সবার প্রথমে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তা থেকে একটা রিক্সা ডেকে আনলো। এরপর আমাকে তাতে করে পাশের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আমার শরীর থেকে ততক্ষণে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছিল। অবশেষে কিছু সময় পর ডাক্তারবাবু এসে আমার শরীর থেকে কাঁচের টুকরোগুলো বের করে নিয়ে ভালো করে ব্যান্ডেজ দিয়ে বেঁধে চলে যায়। তারপর যখন আমি ওই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রতে বিশ্রাম নিচ্ছি, তখন অনির্বাণ এসে আমার হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুরমশাই, এ কি সর্বনাশ হয়ে গেল বলুন দেখি। আমি আপনাকে এখানে ডেকে এনে সত্যি বিপদে ফেললাম। আমায় ক্ষমা করবেন আপনি ঠাকুরমশাই। আরে না না, সে ঠিক আছে, কিন্তু তুমি আমায় বলো, তোমার মেয়ে ঠিক আছে তো? ওর কোনো আঘাত টাঘাত? হ্যাঁ ঠাকুরমশাই, মিনি এখন ঠিক আছে। আর আমি বলি কি, আপনি এখন এখানেই বিশ্রাম নিন। আপনি একটু সুস্থ হলেই কাল বা পরশু আপনার ফেরার ব্যবস্থা আমি করে দেব। আপনাকে এই অভিশপ্ত বাড়িতে আর ফিরতে হবে না ঠাকুরমশাই। আরে কি উল্টো পাল্টা বলছো? ওই পাগল হলে নাকি? বিপদের সময় কাউকে ছেড়ে পালিয়ে যাওয়ার মতন লোক আর যেই হোক এই তারানাথ চক্রবর্তী নয়। আমি এখন অনেকটা সুস্থ বোধ করছি। আর দেরি করো না, তোমার বাড়িতে মেয়ে মানুষগুলো এখন একা রয়েছে। চলো চলো, বাড়ি ফেরা যাক। অনির্বাণ কৃতজ্ঞতার দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমরা আর সময় নষ্ট না করে ধীরে ধীরে রিক্সাতে করে বাড়ি ফিরলাম। তখন প্রায় সন্ধে হয়। আমরা যখন রিক্সার ভাড়া মিটিয়ে বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছি, তখন মনে হলো জমিদার বাড়ির ছাদে যেন আমি একসাথে মাথা ভর্তি ঘোমটা দেওয়া 10-12 জন স্ত্রীকে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে থাকতে দেখি। ওদের প্রত্যেকের মাথায় এক হাত করে ঘোমটা দেওয়া থাকলেও যেন পরিষ্কার মনে হলো ওরা আমার দিকেই তাকিয়ে রয়েছে। কিন্তু পর মুহূর্তেই একটু ভালো করে তাকাতে দেখি কই না, কেউ কোথাও নেই। আমি অনির্বাণকে আর সেই কথা বললাম না, বেচারা আবার হয়তো চিন্তা শুরু করে দেবে। অনির্বাণের গিন্নি এসে সদর দরজা খুলে দিল। আমায় দেখে সে অবাক হয়ে গেছে। ওর গিন্নি হয়তো মনে মনে ভেবেছিল যে প্রথম দিনেই এত বড় এক দুর্ঘটনা ঘটার পর ভয়ে আমি হয়তো পালিয়ে যাব, কিন্তু আমি যে এই চরিত্রের মানুষ নয় তা এরা জানতো না। অনির্বাণ ধীরে ধীরে আমার জন্য আগে থেকে স্থির করা কক্ষে আমাকে নিয়ে গেল। একটু ধাতস্থ হওয়ার পর আমি অনির্বাণকে বললাম, তা বাবা অনির্বাণ, এবার পুরোটা আমাকে একটু খোলসা করে বলো তো যে ব্যাপারটা কি। সেবারে আমার বাড়িতে গিয়েও তুমি পরিষ্কার করে কিছু বললে না। তার উপর তোমার বাড়িতে আসার পর থেকেও তোমার সাথে নানা কারণে আমার তেমন কথা বলা হয়নি। এবার তুমি আমাকে সবটা খোলসা করে বলো তো বাবা, যা জানো সব বলবে, কিচ্ছু লুকোবে না। হ্যাঁ ঠাকুরমশাই, এবার সময় এসেছে আপনাকে শুরু থেকে পুরোটা খুলে বলার। বলছি তাহলে শুনুন। আমি অনির্বাণ রায়, পিতা সুদর্শন রায়। আমার বাবা কলকাতা শহরে ছাপোসায় কেরানি ছিল। বাবার বেশি টাকা মাইনে না থাকায় আমাদের সংসার কোনো মতে অভাবের সাথেই চলছিল। জানেন তো, কলকাতা শহরে জলটাও কিনে খেতে হয়। অনেক কষ্টে আমার বাবা মা আমায় মানুষ করে। আমি ছোটবেলা থেকেই খেলাধুলায় ভীষণ ভালো ছিলাম জানেন। সত্যি বলতে পড়াশোনাতে আমার মন একদমই ছিল না, কিন্তু ওই যে সব কিছুর জন্যই টাকার দরকার হয়। তাই ভালো খেললেও খেলা দিয়ে তো আর পেট চলবে না। তাই যখন কলেজ পাশ করলাম, তারপর এক কারখানাতে কাজে ঢুকলাম। বেশ কিছু বছর ওই কারখানাতে কাজ করে অনেকটা টাকা জমিয়েছিলাম। বাবারও রিটায়ারমেন্ট হলে বেশ কিছু কাঁচা টাকা হাতে আসে। তাই সব জমানো টাকা দিয়ে কলকাতা থেকে একটু দূরে বস্তির কাছাকাছি একটা 2 কামরার একতলা বাড়ি কিনি। ও বলা হয়নি,
আমার কলেজে এক প্রেমিকা ছিল, চারুলতা। মেয়েটি ভীষণ মিষ্টি আর শান্ত স্বভাবের ছিল। বাড়ি কেনার পর ওই চারুলতাকেই আমি বিয়ে করি। এরপর দেখতে না দেখতেই আমাদের প্রথম সন্তানের জন্ম হয়, যার নাম মীনাক্ষী, অর্থাৎ মিনি। তো বাবা, মা, বউ, বাচ্চা নিয়ে আমি খুব সুখেই দিন কাটাচ্ছিলাম। কিন্তু তখন কি আর জানতাম যে এই সুখ বেশি দিনের নয়। একটা ঘটনা ঘটল যা নিমেষের মধ্যে আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিয়ে গেল। আসলে আমার মায়ের ভীষণ দূরসম্পর্কের এক ভাই ছিল। তিনি সম্পর্কে আমার মামাবাবু হতেন। তো ছোটবেলা থেকে আজ পর্যন্ত তেনাকে একবারই মাত্র আমি দেখেছিলাম। তো এই মামাবাবুটি নাকি এক জমিদারের বংশধর ছিলেন। আজ আপনি এই যে জমিদার বাড়ি দেখছেন, এই আসলে আমাদের নিজেদের বাড়ি নয়, এই সেই মামাবাবুরই বাড়ি। কিন্তু কি করে এই বাড়ি আমাদের হলো সেটাই আপনাকে বলার। ওই দুঃসম্পর্কের মামার আসলে খুবই ভ্রমণের শখ ছিল, তাও আবার একা নয়। তিনি যেখানেই বেড়াতে যেতেন একসাথে নিজের পুরো পরিবারকে নিয়ে যেতেন। তো এরকমই এক শীতকালে হঠাৎ তার মাথায় চিন্তা এলো মুর্শিদাবাদ ঘুরতে যাবেন। তো সেই মতো তিনি নিজেদের সপরিবারকে নিয়ে মুর্শিদাবাদে ঘুরতে গেলেন। কিন্তু ভ্রমণ শেষ হবার পর মুর্শিদাবাদ থেকে যখন ফিরে আসছিলেন, অঘটন ঘটে সেই সময়। হঠাৎ এক অজ্ঞাত কারণে ট্রেনটির লাইনচ্যুত হয়ে পড়ে। বহু মানুষ ওই অ্যাক্সিডেন্টে মারা যান। আর এই মৃতদের মধ্যেই আমার মামাবাবুর পুরো পরিবারটিও ছিল। কেউ একজনও প্রাণে বাঁচেনি। এত বড় জমিদার বাড়ি, এত বিপুল জায়গা সম্পত্তি, তাদের কাউকেই আর ভোগ করতে হলো না। এবার ভাগ্যের ফের কি জানেন তো? ওই মামাবাবুর একমাত্র আত্মীয় যদি কেউ থাকেন তাহলে তিনি ছিলেন আমার মা। তো মামাবাবু যেদিন মারা যান তার বেশ কিছু মাস পরে কোর্ট থেকে এক ভদ্রলোক এসে আমাদের কলকাতার বাড়িতে আমার মায়ের নাম ধরে হাঁক দিয়ে ডাকতে শুরু করেন। আমরা সবাই সেদিন বাড়িতে ছিলাম, তাই সবাই হন্তদন্ত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেলাম। এরপর যা শুনলাম ওই লোকটির মুখে, তাতে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। ওই লোকটি বলল, আপনাদের মধ্যে শর্মিষ্ঠা দেবী কে আছেন? আমার মা বলল, এই যে আমি। তা কি হয়েছেটা কি? মাসিমা, প্রথমেই আমাকে ক্ষমা করবেন যে অত্যন্ত দুঃখের সহিত আপনাকে একটি খুব খারাপ সংবাদ শোনাতে হচ্ছে। আপনার একমাত্র দূরসম্পর্কের ভাই শ্রী নগেন্দ্র সেনগুপ্ত বাবু কিছু মাস আগে তার সপরিবারে মুর্শিদাবাদ ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু ওখান থেকে ফেরার সময় উনি যেই ট্রেনে করে ফিরছিলেন, হঠাৎই কোনো এক অজ্ঞাত কারণে সেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনের বগিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। আর এই বগিগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল যেই বগিগুলো, তার মধ্যে একটিতে নগেন্দ্রবাবুও ছিলেন তার পরিবার নিয়ে। সেই দুর্ঘটনায় তিনি আর তার পরিবার সবাই মারা যায়। কেউ একজনও প্রাণে বাঁচেননি। কি সর্বনাশ হলো! ওরে নগুরে, তোর কি সর্বনাশ হলো রে ভাই আমার! আপনি শান্ত হন মাসিমা, আপনি শান্ত হন। আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে কেউ ওনাকে দয়া করে একটু বাড়ির ভেতরে নিয়ে যান। আমি বাকি কথা আপনাদেরকে বলছি। উনি এখন শোনার অবস্থাতে নেই। এরপর আমার স্ত্রী মাকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন। আমি আর বাবা বাইরে দাঁড়িয়ে রইলাম ভদ্রলোকের বাকি কথা শোনার জন্য। দেখুন, যেহেতু উনি সপরিবারে মারা গিয়েছিলেন, তাই ওনার কোনো বংশধরই আর বেঁচে নেই। তাই ওয়ারিশন সূত্রে ওনার যত সম্পত্তি আছে, আজ থেকে তার মালিকানা আপনার মা পেলেন। ব্যাস এতটাই আমার বলার ছিল। এর পরের ব্যাপারগুলো আপনারা একটু কোর্টে গিয়ে বুঝে নেবেন। আমি আসছি তাহলে। এরপরে ওই ভদ্রলোক চলে গেলেন। আমি আর আমার বাবা চুপ করে ওই জায়গায় কিছুক্ষণ হতবাকের মতো দাঁড়িয়ে রইলাম। মামা জমিদারের বংশধর হওয়ায় আমরা দুজনেই জানতাম যে মামাদের এক বিশাল জমিদার বাড়ি আছে, বিঘার পর বিঘা জমি, বড় বড় জলাশয় আছে। তাই
এক দূরসম্পর্কের মামা মারা যাওয়ায় আমরা তখন কাঁদবো নাকি হঠাৎ করেই কোটিপতি হওয়ার আনন্দে হাসবো, সেই সময় সেটা ঠিক বুঝতে পারলাম না। যাক, ভগবান অবশেষে এতদিন পর আমাদের দিকে মুখ তুলে চাইলেন। তো এর কিছুদিন পর আমরা কলকাতার এই ছোটোখাটো পায়রার খোপ ঘিঞ্জি পরিবেশ ছেড়ে চললাম বিশাল জমিদার বাড়ির উদ্দেশ্যে। যখন বাড়িটা প্রথম দেখি সত্যিই অবাক হয়ে গেছিলাম। এত বড়, এত সুন্দরও যে কোনো জমিদার বাড়ি আমাদের হবে তা তো জীবনে আমরা ভাবিনি। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যেহেতু আমার মামাবাবুর এত বড় এক পরিবার ছিল, তাই তাদের প্রতিটি কক্ষেই একটি করে আলমারি ছিল। কিন্তু আলমারিগুলোর কোনোটারই চাবি আমাদের কাছে ছিল না। তাই অগত্যা আলমারিগুলোর দরজা ভেঙে ফেলি আমরা। আর ভাঙতেই দেখি তার মধ্যে জমিদার বাড়ির বউদের দামি দামি সব শাড়ি ঠাসা একেবারে ভর্তি ছিল। তাদের দামি দামি সব গয়না, গোপন কুঠুরিতে নোটের পর নোট টাকা। আহা, বালকী যেন স্বয়ং এসেছেন আমাদের কাছে ধরা দিতে। এত বিপুল ধনরাশি দেখে আমরা তো বেশ কিছুদিন ভালো করে ঘুমোতে পর্যন্ত পারলাম না। এত টাকার আমরা করবোটা কি? এই ঘরে আসার দ্বিতীয় দিনই আমি আমার ওই চাকরটিকে লাথি মেরে ছেড়ে দিই। আসলে সম্পত্তির পরিমাণ এতই বেশি যে আমি কেন, আমার পরের 7 পুরুষ কেউ আর কাজ না করলেও চলবে। কিছুদিন বেশ ভালোই কাটছিল এখানে। হ্যাঁ, আরেকটা কথা, আপনার কাছে কি আর লুকানো, তখন কলকাতা শহরে থাকতাম, একে অভাবের সংসার। তাই এই একটি মেয়ে হওয়ার পর আর দ্বিতীয় কোনো সন্তানের জন্য ভাবিনি। বলা ভালো, ভাবার জন্য সময় পাইনি। কিন্তু এই জমিদার বাড়ির জমিদার হওয়ার পর হাতে একরাশ সময় আর অর্থ থাকায় পরবর্তী বংশকে এগোনোর কথা তখন মাথায় এলো। তাই আমি আর চারুলতা একটু একাকিত্বের সময় কাটাতে লাগলাম। দেখতে দেখতে চারুলতা অন্তঃসত্ত্বা হলো। গোটা বাড়ি জুড়ে তখন খুশির মহল চলছে। কিন্তু আমাদের সুখের ওপর এবার বোধহয় সত্যি সত্যি কারোর নজর লেগে গেল। আচ্ছা অনির্বাণ, তুমি বারবার তোমার বাবার কথা বলছো, কিন্তু ওনাকে তো ঠিক তোমার বাড়ির মধ্যে দেখতে পাইনি। উনি এখন কোথায়? উনি আর জীবিত নেই ঠাকুর মশাই। এই বাড়িতে আসার 1.5 বছর পরেই উনি মারা যান। সে কি করে? বাবা রোজ ভোরবেলা করে হাঁটতে বেরোতেন। তো এমনই এক ভোরবেলায় তিনি এই বাড়ির চারপাশে হাঁটছেন, এমন সময় এই বাড়ির পেছনে এক দেওয়াল হুড়মুড় করে ধসে পড়ে বাবার গায়ের ওপর। এরপর যখন গোটা গ্রামের লোক এসে পৌঁছলো, আমরা দেওয়ালের ইট বালি সরিয়ে বাবার দেহটা যখন উদ্ধার করি, ততক্ষণে আমার বাবার শরীরে এতটুকু প্রাণের অস্তিত্ব ছিল না। রক্তে তখন গোটা জায়গাটা ভেসে যাচ্ছিল। সেই দিনটা আজও আমার চোখের সামনে জল জল করে ভাসছে। এরপর বাবাকে আমি নিজের হাতে মুখাগ্নি দিই। বাবা যে আমাদের ছেড়ে চলে গেছেন সেটা প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। আমাদের পরিবারটা যেন কেমন একটা চুপচাপ হয়ে যায়। মিমিকে আমি আজও বলিনি যে ওর দাদু মারা গেছে। মিমি আজও বিশ্বাস করে ওর দাদু কলকাতায় আগের বাড়িতে আছে। ওইটুকু বাচ্চা মেয়ে তো, তাই দাদু মারা গেছে শুনলে মনে মনে ভীষণ কষ্ট পাবে বেচারি, তাই ওকে বলিনি। কিন্তু আমাদের সর্বনাশ হওয়া তখনও বাকি ছিল। এরপর আসে আরও এক ভয়ানক দিন। আমার স্ত্রী চারুলতা শুরু থেকেই ভীষণ ছটফটে ধরনের, তাই এক জায়গায় সে বেশিক্ষণ ধরে বসে থাকবে তা ওর দ্বারা সম্ভব নয়। এমনকি অন্তঃসত্ত্বা হওয়ার পরেও তার ছটফটানি এতটুকু কমলো না। অপরন্তু সমস্ত ঘরোয়া কাজ করা থেকে বারণ থাকায় সে দিন দিন যেন কেমন একটা হাঁপিয়ে উঠছিল। তাই সুযোগ পেলেই বিকেলবেলা নিজের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে আমাদের সামনের বাগান বাড়িটায় আসতো এই একটু হাঁটার জন্য। তেমনই একটা অভিশপ্ত বিকেলে সে একা সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আমার স্ত্রী তখন 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তো হঠাৎই সে অসাবধানতাবশত পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায়। আঘাত খুবই গুরুতর ছিল। তাই হয় মাকে বাঁচানো যেত, না হলে সন্তানকে। আমার আগে থেকে একটি মেয়ে থাকায়
আমি আর ওই মুহূর্তে সন্তানের মোহ না করে স্ত্রীকেই বাঁচানো ঠিক করি। মাত্র একটা গোটা বছরে আমাদের জীবনের দুটো অঘটন ঘটে গেল ঠাকুরমশাই। এরপরের বছর আর তেমন কোনো অঘটন ঘটেনি, শুধু দুটো বিড়াল মারা যাওয়া ছাড়া। আসলে আমার মেয়েটা খুবই বিড়াল ভালোবাসে। কলকাতা শহরে যখন ছিলাম তখন আমাদের বাড়িতে দুপুরবেলা প্রচুর বিড়াল খেতে আসতো, আর মিনিও তাদেরকে খাওয়াতো, আদর করতো। তাই আমি আগের বছর কলকাতা থেকে কাজে গিয়ে মিনির জন্য বিদেশি জাতের দুটো সুন্দর দেখে বিড়াল বাচ্চা নিয়ে এসেছিলাম। মিনিও খুশি, গিন্নিও খুশি বিড়াল বাচ্চার আগমনে। সত্যি বলছি, বাড়িতে কোনো পশু পুষলে তারা যেন সব দুঃখ ভুলিয়ে দেয়। তো এই বিড়াল দুটো টানেই হোক কিংবা সময় চলে যাওয়ার ফলেই হোক, আমরা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিলাম। আমার আর আমার স্ত্রীর মধ্যে আবার ভাব জমতে থাকে, আমাদের পরিবারে আবার সুখ আসতে থাকে। কিন্তু সেই সুখও আর বেশি দিন টিকল না। বিড়াল বাচ্চা দুটো যখন সবে মাত্র একটু বড় হয়েছে, একদিন সকালে উঠে দেখি কিসে যেন ওদের ভীষণ নৃশংসভাবে মেরে খেয়ে গেছে। ওদের হাত পা নাড়ি ভুঁড়ি শরীরের থেকে আলাদা হয়ে গেছে, ওই ঘাটের ধারে পড়েছিল। আমরা কোনো কিছুভাবেই কোনো কুলকিনারা খুঁজে পেলাম না, কিসে ওরম নৃশংসভাবে খেয়ে গেছে বিড়াল বাচ্চা দুটোকে। তাই এরপর আর দ্বিতীয় কোনো পশুকে ঘরে আনার সাহস পাইনি। কিন্তু এই ঘরে আসার পর থেকে একের পর এক এতগুলো অঘটন ঘটে যাওয়ায় আমার মাই বলেন যে কোনো তান্ত্রিককে ডেকে এনে ঘরটা শুদ্ধিকরণ করতে। আমি প্রথমটায় রাজি না হলেও যখন দেখলাম আমার স্ত্রী আবার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন, তাই আমিও আবার কোনো রকম ঝুঁকি নিতে চাইনি। তাই কিছুদিন আগেই বিশ্বম্বর বলে এক তান্ত্রিককে দিয়ে ঘর শুদ্ধিকরণ করানোর চেষ্টা করি আমরা, কিন্তু তার শেষ পরিণতি মৃত্যুই ছিল। আর আজ আপনার সাথেও এমন এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। জানি না এই ঘর আমাদের আর কি কি ক্ষতি করবে। সত্যি অনির্বাণ, এত কম সময় তোমাদেরকে এত বিপদের সম্মুখীন হতে হয়েছে, এটা শুনে আমার সত্যি ভীষণ খারাপ লাগছে। এবার আসল কথা বলো তো শুনি, ওই তান্ত্রিক মারা গেলেন কিভাবে? আচ্ছা বলছি, আসলে ওই তান্ত্রিক ছিলেন আমার স্ত্রীর বাপের বাড়ির দিকের লোক। তার বাপের বাড়ির লোকের মুখেই আমাদের বিপদের কথা শুনে ওই তান্ত্রিক নিজে এখানে ছুটে এসেছিলেন আমাদের উদ্ধার করার জন্য। অবশ্য উদ্ধার করা বলাটা ভুল হবে, ওই তান্ত্রিক ভালো মতোই জানতো যে আমরা এখন রীতিমতো কোটিপতি, তাই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারলে একটা মোটা অঙ্কের টাকা অপেক্ষা করে আছে পুরস্কার হিসাবে। তাই সেই লোভেই ওই তান্ত্রিক স্ব ইচ্ছায় এত দূরে ছুটে এসেছিল। এসেই ওই তান্ত্রিক এক লম্বা ফর্দ আমাদের হাতে গুঁজে দিল। নাই নাই করে তাতে 500 থেকে 1000 টাকার বাজার ছিল। এছাড়াও তার দুপুরে আহারাদিও ছিল চোখে পড়ার মতো। দেরাদুন চালের তৈরি 2 থালা পোলাও, আস্ত গোটা রুই মাছের ঝোল, কচি পাঁঠার মাংস, সাথে 1 হাঁড়ি দই আর মিষ্টি, এই সবই ছিল তার দুপুরের আহারাদি। কিন্তু ওই তান্ত্রিক শুধুই দিনের পর দিন বসে বসে আমাদের বাড়ির অন্ন ধ্বংস করে যাচ্ছিল। যজ্ঞের নামে কিছুই করছিল না। এদিকে গিন্নির বাপের বাড়ির দিকের লোক হওয়ায় আমারও হাত পা বাঁধা ছিল, তাই আমিও বেশি কিছু বলতে পারছিলাম না। অবশেষে আমার মাই নিস্তব্ধতা ভাঙলেন। মা একদিন উদুম ঝাড় দিলেন ওই তান্ত্রিককে, মনে হলো যেন এতে ওনার হালকা টনক নড়ল। পরের দিন উনি যজ্ঞের সব সরঞ্জাম প্রস্তুত করে নিলেন। স্থির হলো উনি রাতে যজ্ঞ করবেন। সেই রাত হলো, উনি আমাদের একটা বিশেষ কক্ষের মধ্যে বন্ধ করে দিলেন আমাদের সুরক্ষার জন্য, আর নিজে এই জমিদার বাড়ির একদম মাঝ বরাবর যজ্ঞে বসলেন। কিন্তু পরের দিন সকাল হয়ে গেলেও তান্ত্রিক এসে দরজা খোলে না। অবশেষে আমাদের বাড়িতে যে কাজের লোক কাজ করতে আসতো তারা এসে দরজা খোলে। দেখি তাদের মুখে চোখে ভয়ের ভাব স্পষ্ট। তারা আমাদের তান্ত্রিকের যজ্ঞের জায়গায় নিয়ে গেল। গিয়ে দেখি তান্ত্রিকের ছিন্ন ভিন্ন দেহটা যজ্ঞের কাঠের ওপর পড়ে আছে। গোটা মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। সেই আগের দুটো বিড়ালের যে অবস্থা হয়েছিল, তান্ত্রিকেরও একই অবস্থা। দেখো অনির্বাণ, আমি তোমার সব কথা শুনে যেটা বুঝতে পারলাম,
তোমাদের এই জমিদার বাড়িটিতে যে কেবলই শুধু বাস্তুদোষ রয়েছে তা নয়, এর থেকেও বেশি অতি ভয়ানক কিছু লুকিয়ে রয়েছে এই জমিদার বাড়ির আনাচে কানাচে। সেটা এবার আমাকে খুঁজে বের করতে হবে। তার জন্য আমার কিছুদিন সময় দরকার। তবে আমি এটা নিশ্চিত যে যে অপশক্তি এসবের পেছনে আছে সে তোমাদের কাউকে ছাড়বে না। তবে সে ধীরে ধীরে তোমাদেরকে এক এক করে মারতে চায়। তার বেশি তারা নেই, কিন্তু যখনই অন্য কেউ তোমাদেরকে রক্ষা করতে আসছে তখন তাকে হত্যা করতে এতটুকু দেরি সে করে না। তাই তো ওই তান্ত্রিককে নিমেষে শেষ করে দিল সে। আজ হয়তো ভাগ্য ভালো না থাকলে আমাকেও শেষ করে দিত। তাই যে ভুলটা আমি আগে করেছি সেটা আর করব না। আমার উচিত ছিল তোমাদের বাড়িতে পা রাখার সাথে সাথে দেহবন্ধন করে নেওয়া, আর কিন্তু আমি তা করিনি। তাই আমি এখনই নিজের মন্ত্র বলে নিজের দেহবন্ধন করে নিচ্ছি এবং তোমাকে বলবো তুমি এখনই তোমার পরিবারের বাকিদেরকে ডাকো। আমার কাছে রক্ষা কবচ আছে, আমি ওগুলো তোমাদেরকে পরিয়ে দেব। ওই রক্ষা কবচ যতক্ষণ তোমাদের হাতে থাকবে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার মুখ থেকে রক্ষা কবচের কথা শুনে দেখলাম অনির্বাণ একটু বুকে বল পেল। এই প্রথম ওর মুখে একটু হাসি দেখতে পেলাম। ও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল নিজের পরিবারের সবাইকে ডাকতে। এরপর একে একে আমি ওর স্ত্রী, কন্যা এবং পরিবারের হাতে রক্ষা কবচ পরিয়ে দিলাম। কিন্তু আমি অনির্বাণের মাকে কোথাও দেখতে পেলাম না। বললাম, তা তোমার মা শর্মিষ্ঠা দেবীকে তো ঠিক দেখতে পেলাম না, উনি কই? ডাকো ওনাকে। আমার প্রশ্ন শুনে অনির্বাণের স্ত্রী পাশ থেকে বলল, আসলে ঠাকুরমশাই, মায়ের শরীরটা একটু খারাপ, তাই উনি ঘুমোচ্ছেন। আর মায়ের ঘুমটাও এমনিতে পাতলা। একবার ঘুম ভেঙে যাওয়ার পর ওনার আর রাতে ঘুমই আসে না। আপনি আমাকে কবচটা দিন, আমি পরিয়ে দিয়ে আসছি মাকে। কিন্তু তা যে হয় না মা। এই রক্ষা কবচ আমি মন্ত্র পড়তে পড়তে কারুর হাতে পরিয়ে দিই, এমন পরিয়ে দিলে এর কোনো গুণ থাকে না। আচ্ছা ঠাকুরমশাই, এক রাতেরই তো ব্যাপার, ও কোনো সমস্যা হবে না, বুঝলেন? আপনি বলুন কালকে সকালে উঠে মাকে রক্ষা কবচটা পরিয়ে দেবেন। এই বলে অনির্বাণ তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চলে গেল নিজেদের ঘরে। আজ সারাদিন যা হলো আমার সাথে, তার ফলে আমার শরীরটা বেশ দুর্বল লাগছিল। তাই বিছানার ওপর একটু গাটা এলিয়ে দিলাম। হয়তো বেশ কিছু সময় ঘুমিয়েছি। হঠাৎ মনে হলো দরজাটায় কেউ টোকা মারছে। কে হতে পারে? তারপর সে টোকা দেওয়ার আওয়াজটা ধীরে ধীরে ধাক্কা দেওয়ার আওয়াজে পরিণত হতে থাকে। ধীরে ধীরে সেই ধাক্কা পরিণত হয় প্রবল লাথিতে। মনে হলো যেন একজন নয়, একসাথে 10-12 জন লোক একসাথে জোরে জোরে দরজায় দুমদাম লাথি মারছে। এরপর দুম করে দরজাটা খুলে গেল। দেখে একে একে অসংখ্য লোক এসে আমার খাটের চারদিকে গোল হয়ে আমাকে ঘিরে দাঁড়িয়েছে। তবে ওদেরকে লোক বলা ভুল হবে, কারণ ওরম পচা গলা দেহ কোনো মানুষের হতে পারে না। ওদের শরীর থেকে চামড়া আর মাংস গলে গলে পড়ছে। এক বিকট আষ্টে গন্ধে সারা ঘর ম ম করতে লাগলো। তবে ওরা আমার কিন্তু কোনো ক্ষতি করতে পারছে না, হয়তো আগে থেকে দেহবন্ধন করে রাখা আছে বলে। তো ওরা সবাই আমার দিকে তাকিয়ে হাত পা নেড়ে কি যেন বলার চেষ্টা করছে। এরপর ধীরে ধীরে ক্রমশ ওরা আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। অমনি এক চেনা আওয়াজ আমার কানে এলো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই উঠুন, এই আপনার জন্য খাবার এনেছি। বুঝতে পেরেছি বড্ড রাত হয়ে গেছে, উঠুন দয়া করে একটু ঠাকুরমশাই। ও তুমি? হ্যাঁ ঠাকুরমশাই, বড্ড দেরি হয়ে গেল। আসলে সেই আগের তান্ত্রিকটা মারা যাওয়ার পর থেকে আর কোনো কাজের লোকই আমাদের বাড়িতে টেকেনি, তাই আমি নিজে রান্না করে আনলাম। তা আপনি এরকম ঘেমে গিয়েছিলেন কেন ঠাকুরমশাই? কিছু না, একটা বাজে স্বপ্ন দেখলাম। ভাগ্যিস তুমি এসে ঘুমটা ভাঙিয়ে দিলে। হ্যাঁ সত্যিই তো, আজকের দিনটা তো দুঃস্বপ্নে ভরা ছিল, তাই রাতেও তো দুঃস্বপ্নই দেখবেন। সত্যি ঠাকুরমশাই, আমার এই গোটা পরিবার আপনার এই ঋণ কোনো দিনও ভুলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও সব। তুমি যাও, গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। অনেক রাত হয়ে গেছে, তোমারও অনেক পরিশ্রম হয়ে গেছে সারাদিন। তো এরপর অনির্বাণ আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলে আমিও খেয়ে দিয়ে পুনরায় ঘুমোনোর চেষ্টা করলাম। ঘুম কি আর সহজে আসতে চায়?
অনেকবার এপাশ ওপাশ করার পর আমি প্রাকৃতিক কাজে একটু বাইরে বেরোলাম। শৌচালয়টি ছিল বাড়ির পেছনের দিকে। শৌচালয় যেতে হলে সেই বড় জলাশয়টা পেরিয়ে যেতে হয়। তো আমি যখন ওই জলাশয়টির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তখন জলাশয়টির দিকে তাকাতে আমার সমস্ত গায়ের রোম খাড়া হয়ে এলো। কি গভীর ঘন কালো জল, না জানি কত রহস্য লুকিয়ে আছে এর গভীরে। আমি তাড়াতাড়ি পা চালিয়ে শৌচকর্ম সেরে যখন ফিরছিলাম, খেয়াল করলাম আমার পাশ দিয়ে অনির্বাণের মা বেরিয়ে গেল। ভদ্রমহিলা বোধহয় শৌচালয়ের দিকেই যাচ্ছেন, কিন্তু ভদ্রমহিলা আমাকে দেখতে পেয়েও আমার সাথে কথা বললেন না। বুঝলাম হয়তো রাত বিরেতে পরপুরুষের সাথে কথা বলাটা উনি পছন্দ করেন না। আমি আমার কক্ষে এসে আবার পুনরায় শুয়ে পড়লাম। এবার ঘুমটা যেন ভালো এলো। সকালে ঘুম ভাঙতে ভাঙতে অনেকটা বেলা হয়ে এলো, কিন্তু সকালবেলা ঘুমটা ভাঙলো কাদের যেন এক চিৎকারে। গোটা বাড়ি জুড়ে যেন হুলস্থুল পড়ে গেছে, মানুষজনের ছোটাছুটি শোনা যাচ্ছে। দূর থেকে যেন একই সুরে বহু মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি মনে মনে প্রমাদ গুনলাম, না জানি আবার কি হলো। ধীরে ধীরে বিছানা থেকে উঠে কান্নার আওয়াজ অনুসরণ করে চলতে লাগলাম। যাকেই দেখি চোখে জল, মুখে আতঙ্ক। আওয়াজটা আসছিল এই দিঘিটা থেকে। আমি তাড়াহুড়ো করে যে ঘাটটির সামনে পৌঁছলাম, এরপর যা দৃশ্য দেখলাম, এতে আমার পুরো শরীরটা শিহরিত হয়ে উঠল। দেখি ঘাটের জলের রং আজ কালোর বদলে কোনো এক জাদু বলে লাল রঙে পরিণত হয়েছে। ঘাটের একদম মাঝখানে একটা মৃতদেহ ভেসে আছে, আর ওই মৃতদেহটা হলো শর্মিষ্ঠা দেবী। গোটা গ্রাম এই অবিশ্বাস্য দৃশ্য দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। গ্রামের সব মহিলারা একসাথে কাঁদছে, কেউ কাঁদছেন আতঙ্কে, কেউ কাঁদছেন শর্মিষ্ঠা দেবীর শোকে। আমাকে অনির্বাণ দেখতে পেয়ে বলল, ঠাকুরমশাই, কি হলো ঠাকুরমশাই? আপনি থাকা সত্ত্বেও আমার মা কি করে মারা গেলেন ঠাকুরমশাই? তুমি শান্ত হও বাবা। তুমি এমন বিচলিত হলে তোমার কন্যা স্ত্রীদের কি হবে? কাল যদি ওনাকে একটু কষ্ট করে ডেকে রক্ষা কবচটা পরিয়ে দিতে, তাহলে হয়তো এরম বিভৎসভাবে মরতে হতো না। তুমি আগে মায়ের মৃতদেহকে জল থেকে তোলার ব্যবস্থা করো অনির্বাণ। অনির্বাণের কথা ফেলে দেওয়ার মতো নয়। আমি থাকতেও কেন ওর মা মারা গেল? ইস, নিজেকে সত্যিই বড় অপরাধী লাগছে। আমারই কর্তব্য ছিল কাল রাতে জোর করে হলেও শর্মিষ্ঠা দেবীকে রক্ষা কবচটা পরিয়ে দেওয়া। এতে ওনার কাল ঘুমটা ভাঙলেও প্রাণটা তো বাঁচত। এরপর কোনো এক জেলে একটা ছোট্ট ডিঙি এনে মাঝঘাটে গিয়ে শর্মিষ্ঠা দেবীর মরাটা তুলে আনলো। এই ঘাটকে সবার এতই ভয় যে কেউ জলে নামার সাহস পেল না। শুনলাম নাকি অনির্বাণ ওই জেলেকে বেশ মোটা অঙ্কের টাকা সেদিন বকশিস দিয়েছিল তার মায়ের মরাটা তুলে আনার জন্য। আমি আর ওই স্থানে দাঁড়ালাম না, ওপরের এক ফাঁকা ঘরের উদ্দেশ্যে চললাম। একা বসে একটু ভাবতে হবে কি করে এই রহস্যের সমাধান করা যায়। এভাবে একের পর এক মানুষকে আমি আর কিছুতেই মরতে দেব না। জমিদার বাড়ির ওপরের ঘরগুলো নিচের ঘরগুলোর থেকেও বড়। আমি একটা ফাঁকা ঘর বেছে নিয়ে তাতে প্রবেশ করে একটা চেয়ারে বসলাম চিন্তা করবার জন্য। হঠাৎ আমার পেছন থেকে একটা বাচ্চার গলার আওয়াজ এলো। সে আমায় উদ্দেশ্য করে বলল, সবাই বলছে ঠাকুমা নাকি জলে ডুবে মরে গেছে, কিন্তু ওরা কেউ সত্যিটা জানে না। দেখলাম কখন আমার পেছনে মিনি এসে দাঁড়িয়েছে। তাকে আমি বললাম, তুমি সত্যিটা জানো বুঝি? বলো তো তোমার ঠাকুমা কেমনভাবে মারা গেলেন? উনি জলে ডুবে মারা যাননি দাদু। কাল কেন জানি না হুট করে আমার ঘুমটা ভেঙে যায়। ওই যে ঘরটা দেখছো, ওটাতেই আমি থাকি। ওই ঘরটার পাশেই একটা বাথরুম আছে। তো আমি বাথরুম থেকে যখন ফিরছি, তখন হঠাৎ করেই বড় ঘাটটার দিকে আমার নজর পড়ে যায়। দেখি ঠাকুমা এক পা দুপা করে ওই ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। আমি ভয় চিৎকার করে উঠলাম ঠাকুমা বলে। অমনি দেখি ঠাকুমা আমার দিকে তাকালো। ঠাকুমাও দেখে অবাক হয়ে গেল। উনি এত রাত্রে এই ঘাটের সামনে কি করছেন সেটা উনিও বুঝতে পারলেন না। আমার দিকে তাকিয়ে বললেন, আমি ঠিক আছি রে মিনি। মনে হয় ঘুমের ঘোরে চলার ব্যায়ামটা আবার ফিরে এসেছে। ভাগ্যিস তুই আমাকে দেখতে পেয়েছিলি।
না হলে এতক্ষণে হয়তো এই ঘাটের কোনো রাক্ষসের মাছের পেটে চলে যেত। তুই যা, ঘুমা, আমি আমার ঘরে যাচ্ছি। আমি সবেমাত্র একটু নিশ্চিন্ত হলাম, অমনি দেখি গোটা ঘাট জুড়ে হুট করেই তোলপাড় শুরু হতে থাকলো। গোটা ঘাটের জলের রং কালো থেকে ঘন লাল হতে থাকলো। এরপর গোটা ঘাট জুড়ে যেন ভূমিকম্প শুরু হলো। হঠাৎ দেখলাম ঘাটের মাঝখান থেকে একটা কালো শরীর উঠে আসতে লাগলো, যার হাতে এত বড় বড় নখ, তীক্ষ্ণ খনখনে গলায় সে হি হি করে হাসছে, আর সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঠাকুমার দিকে। আমি চিৎকার করে বলতে থাকলাম, ঠাকুমা পালিয়ে যাও, ও তোমাকে আর একটু হলে ধরে ফেলবে, তাড়াতাড়ি পালিয়ে যাও এখান থেকে। কিন্তু এইবার আর ঠাকুমার কানে আমার কোনো কথা গেল না। এমনকি আমি এটা দেখলাম যে ঠাকুমা যেন নিজেই ধীরে ধীরে পুকুরের জলের দিকে 1 পা 2 পা করে নেমে যাচ্ছে। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম, কিন্তু ধীরে ধীরে সেই কালো রঙের মেয়েটা এসে আমার ঠাকুমাকে ঘাটের মধ্যে নিয়ে যেতে লাগলো। আর এরপর শেষবারের মতো জলের গভীরে অদৃশ্য হওয়ার সময় সে বাজে পচা মেয়েটা আমার দিকে একবার কটমট করে তাকালো। তারপর আমার কিচ্ছু মনে নেই। আমি সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখি গোটা ঘরে কত লোকজন এসেছে। তারপর যেই উঠে ঘাটের দিকে তাকাই, দেখি ঘাটের একদম মাঝখানে ঠাকুমা পড়ে ভেসে আছে। আমি এতক্ষণ চুপ করে মন দিয়ে অনির্বাণের মেয়ের কথা শুনছিলাম। না, মেয়েটা সাহস আছে বলতে হয়। এত কিছু হওয়ার পরেও সে আমাকে এগুলো বলতে পেরেছে, এই অনেক। আমি তাকে বললাম, তা মিনি, তুমি এসব কথাগুলো তোমার মা বাবাকে বলেছো? মা তো সেই সকাল থেকে কেঁদেই চলেছে গো। আমি বাবাকে দেখে একবার বলেছিলাম, বাবা বলল আমি নাকি পাগল হয়ে গেছি। কিন্তু আমার কথা বিশ্বাস করো তুমি দাদু, আমি সত্যিই কাল ঠাকুমাকে অমনভাবে জলের নিচে সে পচা মেয়েটার সাথে ডুবে যেতে দেখেছিলাম। মিনির কথা বাকি সবাই অবিশ্বাস করলেও আমি কিন্তু বিশ্বাস করলাম, কারণ আমিও কাল শর্মিষ্ঠা দেবীকে শৌচালয় থেকে আসার সময় ঘাটের দিকে আসতে দেখেছি। এই বলে একটু পরে হরিবোল বলহরি করতে করতে মরা বাহকরা মরা নিয়ে বেরিয়ে গেল। আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আগের দিনের ওই ঝাড় লণ্ঠনের দুর্ঘটনার ফলে আমার শরীরটা ভীষণ দুর্বল, আমি সঙ্গে সঙ্গে গেলাম না। এরপর দুপুরের দিকে আমাকে কেউ যেন 1 বাটি খই দিয়ে গেল খাওয়ার জন্য। ওরা হয়তো ভেবেছে আমি হয়তো এদের দুঃসম্পর্কের এক আত্মীয়। হ্যাঁ, আমার সাথেও শর্মিষ্ঠা দেবীর মারা যাওয়া নিয়ে কেউ যেচে কথা বলতে এলো। আমি শুধুই হু হা করে তাদের বিদায় করলাম। তারাও আমার কাছে বেশি উৎসাহ না পেয়ে অন্য কারোর সাথে গল্প করতে শুরু করলো। গোটা বেলা জুড়ে ওই একই গুজুর গুজুর শুনতে শুনতে মাথা ব্যথা করছিল, তাই বিকেলের দিকে একটু বেরিয়ে আসবো বলে ভাবলাম। জমিদার বাড়ি থেকে বেরিয়ে পেছনে পাশটার দিকে আপন মনে চলতে শুরু করলাম। এই দিকটা একটু জঙ্গলের মতো হয়ে আছে, পরিষ্কার টরিষ্কার করে না বলে মনে হয়। তোমরা তো জানো আমার এই জঙ্গল ধরনের জায়গা একটু বেশি ভালো লাগে। আপন মনে বন বাঁধারের মধ্যে ঘুরতে লাগলাম। ধীরে ধীরে সন্ধে নামতে কখন যে শুরু করলো ঠিক খেয়াল করিনি। হঠাৎ শান্ত জঙ্গলটা ধীরে ধীরে অশান্ত হয়ে উঠল। কোথা থেকে যেন এক দমকা হাওয়া এসে জঙ্গলটাকে তোলপাড় করে দিতে লাগলো। আমার চোখে ধুলোবালি উড়ে এসে লাগায় আমি চোখে চেয়ে ভালো করে কিছু দেখতে পেলাম না। একটু পরে দেখলাম হাওয়ার দাপট কমতে লাগলো। আমি ধীরে ধীরে চোখ দুটো খুলে কচলাতে কচলাতে সামনের দিকে তাকাতেই আমার গায়ের রোম খাড়া হয়ে গেল। দেখলাম আমাকে গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে কম করে 30-40 জন বিভৎস দর্শনা পুরুষ মহিলা। গত রাত্রের মতো আজও তাদের চামড়া মাংস গলে গলে পড়ছে। এক বিকট আষ্টে গন্ধ গোটা বাতাস জুড়ে ছড়িয়ে পড়েছে। বুঝলাম ধীরে ধীরে আমার শরীরটা শক্ত হয়ে আসছে, আমি নড়াচড়া করার ক্ষমতা হারাচ্ছি। এরপর ওই সমবেত নারী পুরুষরা আমার দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসতে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওরা আমার কোনো ক্ষতি করছে না, বরং উল্টে এক অঙ্গভঙ্গি করার মাধ্যমে আমাকে কি যেন একটা বলতে চাইছে, বোঝাতে চাইছে কিছু।
আমি যখন এটা বুঝতে পারলাম যে ওরা আমার কোনো ক্ষতি করবে না, তখন আমি ওদের উদ্দেশ্যে বললাম, তোমরা কি আমায় কিছু বলবে? আমি যে তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, কি 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 বলতে চাও? কি বলতে চাও তোমরা? না, শত চেষ্টা করেও একটা কথাও আমি বুঝলাম না। শুধু ওদের মুখ থেকে ওঠা একটা গো গো আওয়াজ আমার কানে আসছিল। হঠাৎ দূর থেকে একটা গলা শুনতে পেলাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই আপনি কোথায়? ওই ঝোপঝাড়ের দিকে কি করছেন ঠাকুরমশাই? চলে আসুন, জায়গাটা ভালো না ঠাকুরমশাই, চলে আসুন। এরপর দেখলাম ভেলকিবাজির মতো ওই প্রেতাত্মারা পুরো উবে গেল, আর সেই আষ্টে গন্ধ যেন আর বাতাসে নেই। আমি তখন অনির্বাণকে সাড়া দিয়ে বললাম, হ্যাঁ অনির্বাণ, আমি এইখানে যাচ্ছি, দাঁড়াও। আপনি এই সন্ধেবেলায় এই বনের মধ্যে কি করছিলেন ঠাকুরমশাই? আরে তেমন কিছু না, ঘরে বসে বসে আর ভালো লাগছিল না, তাই এমনি একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম। তা অনির্বাণ, বলছি, মায়ের মুখাগ্নি ঠিক মতো সম্পন্ন হলো তো? হ্যাঁ ঠাকুরমশাই, ওই হলো আর কি। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। এই বলে আমি আর অনির্বাণ ধীর পায়ে ওর বাড়ির দিকে চললাম। সন্ধেবেলা আর কারুরির সাথে বেশি কথা হলো না। সারাদিন ধরে নানান কাজের ফলে সবাই ভীষণ ক্লান্ত, তাই যে যার ঘরে ঘুমিয়ে পড়ল। অনির্বাণ আমাকে বিশেষ করে একটা আলাদা ঘর দিল শোয়ার জন্য। আমি বারণ করে বলেছিলাম যে আমি বাকি পুরুষদের সাথে শুয়ে পড়ব, কিন্তু আমার বারণ অনির্বাণ শুনল না। সে আমার জন্য এক সুসজ্জিত ঘরের ব্যবস্থা করে দিল। আমি আর আজ ঘুমোলাম না। আজ সময় এসে গেছে তাকে ডাকার। আমার জীবন, যার দয়াতে আমি বেঁচে আছি, আজ সময় এসেছে মধুসুন্দরী দেবীকে আহ্বান করার। এই রাত বেশ গভীর হতে আমি গোপন মন্ত্র বলে মধুসুন্দরী দেবীর আরাধনা শুরু করলাম। কিছু সময় পরে গোটা ঘরটা এক সুন্দর মিষ্টি গন্ধে ভরে উঠল। নুপুরের ছমছম শব্দ বাইরে থেকে ভেসে এলো। বুঝলাম তিনি আসছেন। যাক, আর ভয় নেই। অবশেষে তিনি আমার সম্মুখে এসে দাঁড়ালেন, কিন্তু এই প্রথম তার মুখে আমি প্রসন্নের হাসি পেলাম না। তার বদলে এক দুশ্চিন্তা যেন আমি গোটা মুখ জুড়ে দেখতে পেলাম। এ কি রে তারানাথ, তুই এ কোন সর্বনাশের জায়গায় এসেছিস বাবা? এ জায়গা যে ভীষণভাবে অপবিত্র। আমি স্বয়ং এখানে আসতে গিয়ে অনেকবার বাধা পেলাম। মা, আপনি এসেছেন, কিন্তু কেন মা? কিন্তু এই জায়গায় এত অপবিত্র হওয়ার কারণ কি? অনেক কারণই আছে বাবা, তোকে এক এক করে সবটা বলছি। কিন্তু তার আগে বলি, তোর যে সামনে সমূহ বিপদ দেখতে পাচ্ছি, এতে তোর শরীরের রক্তক্ষয়ও হতে পারে বলে আমি আশঙ্কা করছি। তুই এই ঝুঁকি নিতে প্রস্তুত তো রে বাবা? হ্যাঁ মা, অনির্বাণ আমার ছেলের মতো, তাই ওকে বিপদ থেকে উদ্ধার করতে যদি আমাকে আমার প্রাণটুকুও দিতে হয়, আমি অনায়াসেই তা দিয়ে দেবো। তাহলে শোন, এই বাড়ি আর ওই ঘাটের মধ্যে লুকিয়ে থাকা পিশাচিনীর ইতিহাস তোকে বলি। এই বাড়িটা ছিল রূপনারায়ণ সেনগুপ্ত নামে ভীষণ অত্যাচারী এক জমিদারের। তাকে শুধুই অত্যাচারী বলা ভুল হবে। ওই জমিদারটি ছিল বাড়িমৃগা নামে এক পিশাচিনীর সাধক। যুবক বয়সেও তোরই মতো এক ভবঘুরে তন্ত্র সাধক ছিল। কঠোর তন্ত্র সাধনার ফলে ওই জমিদার এক শ্মশানে ওই পিশাচকে নিজের তন্ত্র বলে লাভ করে। এরপর ধীরে ধীরে পিশাচিনীর অপশক্তিকে কাজে লাগিয়ে অত্যন্ত অসৎ পথে ওই তন্ত্র সাধক ধীরে ধীরে জমিদার হয়ে ওঠে এবং এই জমিদার বাড়ি নির্মাণ করে। ওই যে গভীর ঘাটটি দেখছিস, ওই জমিদার এই ঘাটটির মধ্যে ওই পিশাচিনীকে আবদ্ধ করে রাখে এবং নিয়ম করে দেয় যে কেউ যেন এই ঘাটের মধ্যে কোনোদিনও জাল না ফেলে, কারণ পুকুরের গভীরেও ওই বাড়িমৃগা পিশাচিনীটি থাকায় যে বা যারা জাল ফেলবে তৎক্ষণাৎ তাদের মৃত্যু হবে। এবার আসি ওই জমিদারের এর চেয়ে জঘন্য কাজের ব্যাপারে। জমিদার নিজে জীবিতকালে ওই পিশাচিনীকে খুশি করার জন্য প্রতি অমাবস্যার রাতে একটি করে নরবলি দিত। ওই জমিদার এমনই নৃশংস ছিল যে ও নারী পুরুষ বাজ বিচার পর্যন্ত করত না। ওর লোকেরা যাকেই তুলে আনতো ও তাকেই বলি দিত।
এবং নরবলি দেওয়ার আগে ওই মানুষগুলো জিভ পর্যন্ত কেটে নিত নিজের ঘরের গোপন কুঠিরে সাজিয়ে রাখত বলে। এরপর ওই জিভ কাটা মানুষটাকে বলি দিয়ে সেই রক্ত আর কাটা মুন্ডু সমেত দেহটা ওই জলের মধ্যে ফেলে দিত। আর সেই পিশাচিনীও মনের আনন্দে ভক্তের দেওয়া ভোগ গ্রহণ করত। অনির্বাণের দুঃসম্পর্কের মামারা ছিল ওই জমিদার বংশেরই বংশধর, তাই ওই বাড়ি মৃগা নামক পিশাচিনী ওদের কোনো ক্ষতি সাধন করেনি। কিন্তু ওর ওই মামা সপরিবারের মৃত্যুর পর যখনই ওই বাড়ির ওই বাস্তুর মালকিনরা পরিবর্তন হয়ে যায়, তখনই ওই পিশাচিনী অনির্বাণ এবং তার পরিবারের ক্ষতি সাধন করার জন্য উদ্যোগী হয়। এবং আজ পর্যন্ত অনির্বাণের পরিবারে যা যা ক্ষতি হয়েছে সেই সমস্তের পেছনেই এই একমাত্র দায়ী হলো এই বাড়ি মৃগা পিশাচিনী। মা, তাহলে যে ভয়ঙ্কর পিশাচিনীর পাল্লায় পড়েছি, এর থেকে উদ্ধারের উপায় কি? উপায় আছে। এই জমিদার বাড়ির এক চোরা কুঠুরিতে বলির সেই পুরনো হাড়িকাঠ আর খড়গ রাখা আছে, আর সাথে ওই বলি হয়ে যাওয়া মানুষগুলোর কাটা জীবও রাখা আছে। তুই গিয়ে ওগুলো উদ্ধার করে দিয়ে এক শান্তিযজ্ঞ কর, আর ওই শান্তিযজ্ঞতে ওই জিনিসগুলো আহুতি দিস, তাহলেই ওই পিশাচিনী চিরতরে ধ্বংস হবে। যথা আজ্ঞা মা। আর মা, শেষ প্রশ্নের উত্তরটা দয়া করে দিয়ে যেও। হ্যাঁ রে তারানাথ, তুই ঠিকই ভাবছিস। ওই যে আত্মাগুলো যারা তোর সামনে এসে হাত নেড়ে নেড়ে অঙ্গি ভঙ্গি করে কি একটা বলতে চাইছিল, ওরা আসলে সেই বলি হওয়া মানুষগুলোর আত্মা। ওরা তোকে ওদের মুক্তি দেওয়ার অনুরোধ জানাতে এসেছিল, এবং আমার বিশ্বাস তুই ওদের মুক্তি দিতে সফল হবি। আর শেষ কথাটি বলে রাখি, যেই কক্ষে অনির্বাণের মা ঘুমাতেন সেই কক্ষেই পুরনো দিনের এক আয়নার বাক্সের নিচেই আছে সেই চোরা কুঠুরি, যেখানে ওই সমস্ত জিনিসগুলো লুকোনো রয়েছে। এখন তাহলে আমি চলি তারানাথ, বিজয়ী ভব। এই বলে দেবী অদৃশ্য হলেন। আমিও নিশ্চিন্ত মনে সে রাতে ঘুমোলাম। পরের দিন ঘুম থেকে উঠে সমস্ত ঘটনা খুলে বললাম। দেখলাম সব শুনে অনির্বাণ ভীষণ খুশি হয়েছে। এই নরক যন্ত্রণা থেকে মুক্তির সে একটা সুযোগ পেয়েছে, সেটা সে কিছুতেই হাতছাড়া করবে না। প্রবল উৎসাহের সাথে সে নিজের পরলোকগত মায়ের ঘরে গিয়ে সেই আয়নার বাক্স সরিয়ে তার নিচে এক গোপন কুঠুরির দরজা আবিষ্কার করে। এরপর সেই কুঠুরির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ও কিছু সময় পর একটা জং ধরা খড়গ, বলিকাঠ ও একটা বাক্স নিয়ে ওপরে আসে। তারপর আমি যজ্ঞ করার প্রস্তুতি করতে শুরু করি। যজ্ঞতে কেবলই পরিবারের সদস্যদেরই থাকা উচিত, তাই আমার অনুরোধে অনির্বাণ তার বাড়িতে আগত সমস্ত আত্মীয় অনাত্মীয়দের একদিনের জন্য বেরিয়ে যাওয়ার আদেশ দিল। প্রথমটায় সবাই গজগজ করলেও অনির্বাণের অর্থের জোরের কাছে কেউ টিকল না। অবশেষে বাড়ি পুরোপুরি ফাঁকা হলো। যজ্ঞ আমি শুরু করলাম। যজ্ঞ কিছুক্ষণ হওয়ার পর একে একে যখন সেই আগুনের মধ্যে বলিকাঠ, খড়গ আহুতি দিচ্ছি, দেখি ওই ঘাটের জলে সত্যি ভূমিকম্প শুরু হয়েছে। কি এক বিভৎস প্রাণী যেন ঘাট থেকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু আমি আগেই গোটা ঘাট চত্বর জুড়ে মন্ত্র বলে লক্ষণগণ্ডি কেটে দেওয়ায় ওই পিশাচিনী আর বেরিয়ে আসতে পারেনি। এরপর যখন যজ্ঞ সম্পন্ন হলো, দেখলাম এক কালো ধোঁয়া যেন ঘাটের মাঝখান থেকে সোজা আকাশের দিকে উড়ে যাচ্ছে। তখন বুঝলাম ওই পিশাচিনীর ভবলীলা সাঙ্গ হয়েছে। এতক্ষণ তোমরা শুনছিলে নিশিমহল, রচনা সৌরভ দাস। আজকের গল্প পাঠ তথা বিভূতির ভূমিকায় ছিল আর্য, কিশোরীর ভূমিকায় ছিল রমাকান্ত, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় এবং গল্পের সূত্রধারী ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল নীল, মৌপিয়া, সৌভিক, সৃষ্টি, তৃষা। আজকের গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল সুদেশনা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে অঙ্কিতা। কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা? যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আমাদের ফলো করতে পারো ফেসবুকে, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে আরও একটা নতুন রোমাঞ্চকর গল্পের সাথে।
সবাই ভালো থেকো। নমস্কার, শুভরাত্রি।